মহান রাব্বুল আলামিনের নামে আজকে মুক্তচিন্তা বাংলাদেশ পত্রিকায় আজকে আমাদের প্রবন্ধ পাঠক অধ্যাপক ডক্টর সিরাজ ইসলাম ভূঁইয়া সাবানা স্টেট ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে আসন গ্রহণ করেছেন। বাকি অতিথিবৃন্দ এসে গেলেই মঞ্চে আসন গ্রহণ করবেন। তবে আমরা আজকে অনুষ্ঠানটা আমাদের উপস্থাপক আসবেন কিছুক্ষণের মধ্যে, যাকে আমরা যখন উপস্থাপন দায়িত্বে আছেন এগুলো এসে পৌঁছে নেই, আমি তার বিকল্প হিসাবে শুরু করতে চাই। প্রথমে শুরু করতে চাই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এবং উত্তরায় ইদানিং যে বিমান দুর্ঘটনায় মাইন্ড স্কুলের ছাত্রছাত্রীরা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং পরে দোয়া অনুষ্ঠান। আমি ডক্টর আব্দুল লতিফ মাসুম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল লতিফ। সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু করতে চাই। আমরা সূরা ফাতিহা প্রত্যেকে যারা অসুস্থ আছে দ্রুত আল্লাহ এই দেশে শান্তি বর্ষণ, এই দেশের রাজনীতি আরো শক্তিশালী করে যোগ্যতা অর্জন করা তাদের এই আত্মত্যাগী আমাদের আজকের নতুন বাংলাদেশের ভিত্তি। আমি সাম্প্রতিক মাইলস্টোন ট্র্যাজেডির শিকার ব্যক্তিদের প্রতিও গভীর সমবেদনা জানাই। এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জনগণের মধ্যেও বাস্তবায়নে সহযোগিতা করে। যেমন বাংলাদেশের গণতন্ত্র কেবল ফিরে না আসে, বরং চিরস্থায়ী হয়। উপসংহারে জুলাইয়ের চেতনা হোক চিরন্তন। বন্ধুগণ, এই বিপ্লব একটি ঘটনা নয়, এটি একটি চলমান মিশন, এটি একটি জাতীয় দায়িত্ব আমাদের সবার কাঁধে অর্পিত। আসুন আমরা যেন আর কখনো স্বৈরতন্ত্র, বংশানুক্রমিক শাসন অথবা বিদেশি আনুগত্যকে গণতন্ত্রের নামে জায়গা না দিই। চূড়ান্ত অঙ্গীকার হোক আর কখনো না একটি জাতীয় প্রতিশ্রুতি। 1. সংবিধান সংস্কার করে নির্বাহী ক্ষমতা। সাভানা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর এবং বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর। একজন বিজ্ঞজন, তার জ্ঞান, গুণ, অভিজ্ঞতা এবং এক্সেলেন্ট। যারা জীবন দিয়েছেন সেই মুগ্ধ অসংখ্য ছাত্র জনতা যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। গত 21শে জুলাই যে মাইলস্টোন স্কুলের উপরে যে ছাত্র নেতৃত্ব দিয়েছে, ছাত্রদের সাথে এদেশের আপামর জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা প্রাণ দিয়েছে, তাদের জীবন দিয়েছে, আন্দোলনকে সফল করেছে। দীর্ঘ 16 বছরের যে ক্ষোভ মানুষের ভিতরে ছিল, সেই পুঞ্জীবিত ক্ষোভকে মানুষ বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমাদের মধ্যে আত্মশুদ্ধিমূলক চিন্তা নিয়ে এসে যে জুলাইয়ের যে স্পিরিট ছিল, চেতনা ছিল, সেটাকে আমরা ধারণ করার প্রয়োজন বলে আমি মনে করি। তবেই দেশ তার সঠিক জায়গায় ফিরে। এবং উপস্থিত সাংবাদিক এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজকে যেই স্লোগানের সংস্কৃতি তৈরি করেছে, যাদের নিয়ে আজকে আমি তো মনে করি যে 5ই আগস্টে দল করবা, আওয়ামী লীগ আর তোমাদের মধ্যে কোনো তফাৎ নাই। আওয়ামী লীগ বলেছিল বেশি উন্নয়ন কম গণতন্ত্র,
আজকে তোমরা যারা ছাত্ররা বলছো যে আগে সংস্কার পরে নির্বাচন, নির্বাচনের দাবিতে 16-17 বছর এই দেশের মানুষ আন্দোলন করেছে। আজকে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখানে 1981 সালের প্রেসিডেন্ট জিয়ার একটি ঘটনা বলতে চাচ্ছি। 1981 সালের 18, 19 এবং 20 জানুয়ারি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মেধাবী ছেলে মেয়েদেরকে নিয়ে গভীর সমুদ্রে হিজবুল বাহর সফরে গিয়েছিলেন। তিনি জাহাজের ডেকে ছেলে মেয়েদেরকে ডেকে বললেন, তোমার বাংলাদেশের মেধাবী ছেলে মেয়েরা তোমাদের কাছে বাংলাদেশ। এটা হচ্ছে সেমিনার, মত আদান প্রদানের জায়গা। কেন 37শে জুলাই? আপনারা কি এই কথাটা কখনো ভেবে দেখেছেন? আগস্টের 5 তারিখে কেন 37শে জুলাই? And I just recently came back in Bangladesh because I cannot come last 5 years due to fascist regime. Okay, they hostile me. They put me in somewhere I cannot come. Anyway, that is a different story. To my opinion, আমার যে অনুভূতি জুলাই অভ্যুত্থান, that is totally is mine. আমি একজন শিক্ষাবিদ, আমি সেমিনার মনে করে দু একটা কথা বলতে আসছি। জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে 2024, তখনও জুলাই ছিল, 2025-এ আমরা জুলাইয়ে আছি। 1 বছরের মধ্যে কি পার্থক্য হলো? অনেক পার্থক্য হয়ে গিয়েছে। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সরাসরি অধ্যাপক, শিক্ষক, আমার সাবেক মন্ত্রী অধ্যাপক ডক্টর আব্দুল মঈন খান স্যার, এবং আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছেন স্টার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এ.পি. সুবহানি এবং শাহ মখদুম ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল হক এবং আমাদের প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর এ.বি.এম. ওবায়দুল ইসলাম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজামুদ্দৌলা, আমাদের প্রিয় কবি মাহফুজ হাসান এবং আমাদের কেন্দ্রীয় সদস্য জান্নাতুল খোকন সহ মুক্তচিন্তা বাংলাদেশের সদস্যবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী ও সাংবাদিক বন্ধুগণ, আমি খুবই সংক্ষেপে বলবো। ডক্টর মঈন খান তার মূল বক্তব্য রাখবেন। আমাদের আজকে বাংলাদেশ একটি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। এমন একটি পরিবেশ সৃষ্টি হয় সেখানে কিন্তু মুক্ত চিন্তার অবকাশ সীমিত হয়ে আছে এবং সেই পরিস্থিতিতে আজকে তার যে এই প্রয়াসকে আমি অভিনন্দন জানাই এবং এখানে সবাইকে মন খুলে কথা বলতে যিনি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আমি বিশ্বাস করি এটা বাংলাদেশের সার্বিক যে আমাদের যে পরিস্থিতি, সে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি সুন্দর সম্ভাবনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এবং আমি সভাপতি সাহেবের অনুমতি নিয়ে কয়েকটি কথা বলবো, যদি তিনি আমাকে অনুমতি দেন। যা মুক্ত চিন্তা যেহেতু আমরা এখানে করতে এসেছি, যদি মুক্ত চিন্তা করার অনুমতি তিনি আমাকে দেন, তাহলে আমি যে কথাগুলো বলবো সেগুলো হয়তো আজকের যেটা মূল প্রবন্ধ ছিল তার সঙ্গে সব জায়গায় নাও মিলতে পারে, কিন্তু এটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের সৌন্দর্য। ইংরেজিতে একটি কথা আছে, সেটাকে বলা হয় যে ডিফারিং অনিয়ন ইজ দ্য রিয়েল এসেন্স অফ ডেমোক্রেসি। অর্থাৎ আমি যতক্ষণ আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকবে ততক্ষণ ডেমোক্রেসি থাকবে। এবং সেই জন্যে ঐক্য সম্বন্ধে যখন কথা বলা হয়, আমি সবাইকে বলি আপনারা কিন্তু খুব সাবধানে ঐক্যের কথা বলবেন।
এমন একটু আমরা চাই না যাতে আবার নতুন করে বাচ্চা। দেখুন, যিনি মূল বক্তব্য দিয়েছেন, মূল বক্তব্যের যে শিরোনাম, সেখানে দুটি শব্দ আছে, সেই শব্দ দুটি হচ্ছে জুলাই বিপ্লব। আমি যদি একটু মুক্ত চিন্তার সুযোগ নিয়ে কথা প্রশ্ন করি, এই বিপ্লবটি শুরু হয়েছিল 1 জুলাই এবং শেষ হয়েছিল 5 অগস্ট। আমরা তাকে কেন জুলাই বিপ্লব, আমরা তাকে কেন জুলাই অগস্ট বিপ্লব? আমি প্রশ্নের উত্তর দেব না, কারণ প্রশ্নের উত্তর হয়তো অপ্রিয় হয়ে যেতে পারে। সুযোগ উন্মুক্ত করে দিয়েছে যাতে করে আমরা আবার গণতন্ত্রে ফিরে যেতে পারি, যদিও এখন আমরা পুরোপুরি সেই সুযোগটা সদ্ব্যবহার করতে পারি। তাহলে সেই আন্দোলনকে কেন জুলাই বিপ্লব বলা হচ্ছে, জুলাই অগস্ট বিপ্লব কেন বলা হচ্ছে? আমি মুক্ত চিন্তার অধিকারে সেই প্রশ্নটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখানে অনেক চমৎকার বক্তব্য এসেছে এবং ভিন্ন ধর্মীয় বক্তব্য এসেছে, এবং সেটাই হচ্ছে আজকের এই অনুষ্ঠানের সফলতা। আমি এখানে যে কথাগুলো বলবো, সেই কথাগুলো হয়তো সবাই আমার সঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু তাতে করে 1 বছর পরে এসে 2025-এর জুলাই এবং অগাস্ট সামনে আসছে, সেই 2025-এর জুলাই অগাস্টে সেই বার্তাটিকে কি আমরা সঠিকভাবে ধরে রাখতে পেরেছি? আমি কিন্তু এই প্রশ্নটি আপনাদের, আজকে মানুষ কেন আবার কেন অধৈর্য হয়ে উঠেছে? আমি একটু আগে বলেছি বাংলাদেশের মানুষ কিন্তু অধৈর্য। যে রাজনীতিকে বাংলাদেশের মানুষ ভালোবেসে গলায় ফুলের মালা দিয়ে রাজপথে উদ্দাম নৃত্য করে, আপনারা দেখেছেন বাংলাদেশে আবার সেই একই রাজনীতিকের সেই ফুলের মালা কিন্তু তারা ছিনিয়ে নিতে, এটাই হচ্ছে বাংলাদেশের যে সত্য, কঠিন বাংলাদেশের মানুষের চরিত্রের যে বিশেষত্ব, এটাকে সমালোচনা কেউ করতে পারবে, কিন্তু এটার ভালো মন্দ দুটি দিকই রয়েছে। মানুষকে ক্ষমতায় নিয়ে আসে, আবার তাকে জবাবদিহি করতে পারবে, এবং যখন যাদেরকে ক্ষমতায় তারা দেয়, তারা যখন ভুল করে, তখন কিন্তু তাকে প্রশ্ন করে। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্রের বৈশিষ্ট্য। সেই কথাগুলো স্মরণ রেখে আজকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে মতদ্বৈধতা থাকবে, কিন্তু একটি কথা আমাদের ভুলে গেলে চলবে না, আমরা যদি গণতন্ত্রের বিষয়, সেটা হবে পলিসি অপশন। অর্থাৎ তারা তাদের যে বিবেচনা, সেই বিবেচনা দিয়ে বিশ্লেষণ করে, তাদের জ্ঞান এবং পাণ্ডিত্য দিয়ে বিশ্লেষণ করে তারা কতগুলো অপশন তুলে দেবে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ কিন্তু তারা করবে। আমি কথাটি স্পষ্ট ভাষায় বলতে চাই, সিদ্ধান্ত গ্রহণ করার, গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে সিদ্ধান্ত গ্রহণ করার একমাত্র অধিকারী হচ্ছে যারা জনগণের সত্যিকার, তারা পলিসি ডিসিশনে, যারা এক্সপার্ট তারা পলিসি অপশন। এখন যারা পলিসি অপশন দেবার কথা, তারা যদি পলিসি ডিসিশন দিতে শুরু করে, তাহলে কিন্তু সমস্যা দেখা দেয়। আজকে সেই বিশ্লেষণগুলো কিন্তু আজকে করতে হবে, 1 বছর পরে করতে হবে। এই কারণে আমি মনে করি যে আমরা কেন দীর্ঘ 1 বছরে যে ইন্টারিম একটা ব্যবস্থা ছিল, যে ইন্টারিম ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষ তাদের সম্পূর্ণ আস্থা রেখে তাদের যে দায়িত্ব দিয়েছিল যে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণ করতে হবে, সেই উত্তরণ প্রক্রিয়া দীর্ঘ 1 বছরে কেন সফল হলো? আমি কি সেই প্রশ্নটি করতে পারি? আমি করতে পারি নিজেকে মনে করে করতে পারি এই কারণে যে আমরা তো অতীতে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে আরো দেখেছি। 1990-এর শেষে এবং জাতীয় স্বাতন্ত্র্য, এবং এই তিনটির ভিত্তিতে প্রবন্ধ লেখক বলেছেন
যে একটা নতুন প্রজাতন্ত্রের ভিত্তি সৃষ্টি করবে। এই কথাটি কিন্তু আলোচনার দাবিদার। আমরা কি আসলেই কোনো নতুন প্রজাতন্ত্রে যেতে চাই? যদি আমরা নতুন প্রজাতন্ত্রে যেতে চাই তাহলে সেই কথা বলার অধিকার আমাকে তো কেউ দেয়নি। এটা নির্ধারণ করতে পারে একমাত্র বাংলাদেশের আদালত। তাদের মতামত না নিয়ে একটু মুষ্টিমেয় কয়েকজন যদি বলে যে আমরা নতুন প্রজন্মে চলে যাব, এবং একজন বক্তা এই শব্দটি ব্যবহার করেছিলেন যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুন প্রজন্মে যাব, তাহলে সেই গুটি কয়েক মানুষের সেই অধিকার রয়েছে কিনা সেই প্রশ্নও কিন্তু মুক্ত চিন্তার অধিকার আমি আপনাদের সাথে। কাজে আজকে যে বিষয়টি এখানে আলোচনার জন্য আনা হয়েছে, কিন্তু আমাদের সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলার, সমালোচনা করার এবং আমাদের চিন্তাধারা সেটা প্রকাশ করার সেই সুযোগ থাকতে পারবে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ তাদের রক্তের ভেতরে যে উন্মাদনা রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার উন্মাদনা, এটা হচ্ছে মুক্ত চিন্তার উন্মাদনা। আপনাদের একটি ছোট্ট উদাহরণ দিই। আজকে থেকে আমি 1400 বছর আগের একটি উদাহরণ দিয়েছি, সেটা যাবো না। আমি কয়েকশো বছর আগের উদাহরণ দিই, মুঘল সাম্রাজ্যের উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। তারা প্রায় সারা ভারতবর্ষে তারা সাম্রাজ্য কায়েম করেছে, কিন্তু একটি প্রদেশ, এখন বলতো সুবা,